রাজ্য রাজনীতির আলোচনায় এখন শীর্ষে যাদবপুর। যাদবপুরে কি হয়েছে একেবারে 1লা মার্চ আমরা জানি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়াকে নিয়ে একেবারে বিক্ষোভ, এবং সেই ঘটনায় শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় এক প্রকার চলে আসে এক ছাত্র, সে গুরুতর আহত, এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপিকা নন্দিনী মুখার্জি, তার সঙ্গে কথা বলব। এই ঘটনাক্রমে সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক মহল যেভাবে আক্রমণ করা হচ্ছে একেবারে যাদবপুরকে সরাসরি, যে নৈরাজ্য চলে এখানে, পঠন পাঠনের পরিবেশ তো নেই এবং মাওবাদী তৈরি হয় এখানে, একজন অধ্যাপিকা আপনি এই বিশ্ববিদ্যালয়ে কি বলবেন? এটা আমাদের খুবই আমাদের কাছে খুব খারাপ লাগা যে একটা এরকম ধরনের আলোচনা যেটা চলে বা অনেক সময় আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যেভাবে আক্রমণ করা হয়। আমার মনে হয় বিভিন্ন রাজনৈতিক কারণে যারা যাদবপুরে আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চান, যারা যাদবপুরের দখল নিতে চান, তারা এই ধরনের কথাগুলো বিভিন্ন জায়গায় তারা প্রচারের মধ্যে এনে রাখেন, যে কারণে সাধারণ মানুষ অনেকটাই বিভ্রান্ত হন। বাস্তবে এরকম ঘটনা নয় যে যাদবপুর একেবারে নৈরাজ্য চলছে, স্তব্ধ হয়ে গেছে, এরকম নয়। এখানে অবশ্যই আমাদের অনেক কিছু সমস্যা আছে, সেটা নিশ্চিতভাবে আমরা আলোচনা করতে পারি, কিন্তু সেই সমস্যা সত্ত্বেও আমাদের ছাত্ররা এই মুহূর্তে পঠন পাঠন তারা চালিয়ে যাচ্ছে। তারা আগেও গত সপ্তাহতেও পঠন পাঠন বন্ধ হয়নি, এই সপ্তাহতেই তারা তাদের যে প্রতিবাদ আন্দোলনের পাশাপাশি যেটুকুনি পঠন পাঠন তারা চালাবে ঠিক করেছে, সেই পঠন পাঠন চলছে। পরীক্ষা তারা এই মুহূর্তে কয়েকটা পরীক্ষা দেবে না ঠিক করেছে, কারণ তাদের দাবি দেওয়ার বিষয় আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে গবেষণার কাজ, আমাদের গবেষক ছাত্ররা গবেষণা করছে, অধ্যাপকরা তাদের গবেষণার সঙ্গে যুক্ত। সুতরাং যে ছবিটা অনেকের কাছেই আছে যে যাদবপুর মানে নৈরাজ্য, এটা একেবারেই সত্যি নয়। যাদবপুরে আন্দোলন এবং তার সঙ্গে পঠন পাঠন একই সাথে চলে। যাদবপুরের ছাত্ররা যেমন তাদের দাবি দাওয়া নিয়ে পথে নামে, ঠিক তেমনিভাবে তারা পড়াশোনা করে। পড়াশোনার শেষে তারা তাদের ক্যাম্পাসিং, চাকরি, একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়া, এই সমস্তটাই রয়েছে। ম্যাডাম, এই যে আপনি বলছিলেন যে একাধিক সমস্যা রয়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, কি সেই সমস্যাগুলো? এই আমরা অনেকবার এই কথাটা আমরা বিভিন্ন জায়গায় বলেছি যে গত 14 বছর ধরে যখনই তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এলো, তখনই তারা যে নতুনভাবে একটা আইন প্রণয়ন করার চেষ্টা করলো। প্রথমে অ্যামেন্ডমেন্ট হলো, তার পরবর্তীকালে প্রথমে অর্ডিন্যান্স হলো, তার পরবর্তীকালে অ্যাক্ট হলো। এই যে বারবার যেগুলো ঘটেছে, এবং স্ট্যাটিউট তাদের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য ছিল যে তিনি একটা নতুন স্ট্যাটিউট সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য করবেন। আমরা দেখতে পেলাম যে এই নতুন স্ট্যাটিউট এতদিনের মধ্যে 14 বছর সময় হয়ে গেল, নতুন স্ট্যাটিউট হয়নি। আমরা মনে করেছিলাম যে স্ট্যাটিউট আমাদের এক্সিস্টিং যে স্ট্যাটিউট আছে, সেটা এই আইনের নতুন যে আইন হয়েছে বিশ্ববিদ্যালয় আইন, তার পরিকাঠামোর মধ্যে সেই স্ট্যাটিউটটা চালু করা যেতে পারে। স্ট্যাটিউট থাকলে আমাদের যে সুবিধাগুলো হতো সেটা হচ্ছে, আমাদের যে বিভিন্ন বডি আছে সেখানে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি, নির্বাচিত শিক্ষাকর্মী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এটা থাকা সম্ভব হতো। সেটা একেবারেই হয়নি। এখন পর্যন্ত আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল, কোর্ট, ফ্যাকাল্টি কাউন্সিল কোথাও নির্বাচিত প্রতিনিধি নেই। এটা প্রথম জায়গা। দ্বিতীয়ত, আমরা দেখলাম ক্রমাগতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় একের পর এক উচ্চ পদ সেটা খালি হয়েছে, সেখানে কোনো রকমভাবে পরিপূরণ করার চেষ্টা করা হয়নি। নিয়োগ নতুনভাবে, এমনিতে শিক্ষক নিয়োগ দীর্ঘদিন বন্ধ, শিক্ষক নিয়োগ হচ্ছে না, প্রায় বোধহয় সেই প্যান্ডেমিকের আগে থেকে হলো অনেক বছর ধরে। প্রপার শিক্ষক নিয়োগ সমস্ত জায়গায় হয়নি, চ্যান্সেলরের নমিনির অভাবে অনেকদিন পড়েছিল, এসব বিভিন্ন কারণে। আর তারপরে হলো পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর নেই, সেই জন্য শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে পড়ে আছে। তারপরে দেখলাম আমরা যে ফ্যাকাল্টি ডিন সিলেকশনের মাধ্যমে হবে, সেটা করা হচ্ছে না। সুতরাং এই মুহূর্তে আমরা যদি দেখি, আমাদের 4টে ফ্যাকাল্টির কোথাও পার্মানেন্ট ডিন নেই। গত কয়েক বছর ধরে 6 মাস করে ডিন। তাছাড়া দেখলাম যে আমাদের তারপরে দেখা গেল যে ভাইস চ্যান্সেলর তিনি চলে যাওয়ার পর, আগে যিনি ছিলেন প্রফেসর সুরঞ্জন দাস, তারপরে পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর নেই, সেও প্রায় 2-3 বছরের মতো হতে চলল। সুপ্রিম কোর্টের অর্ডার, তার ভিত্তিতে যে ওই নতুন কমিটি তৈরি,
ভাইস চ্যান্সেলর সিলেকশন, এই সব কিছু হওয়ার পরেও আজ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের নিয়োগ হলো না, পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর। প্রো ভাইস চ্যান্সেলরের পদ খালি হয়েছে একটা, সেইখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়োগ নেই। রেজিস্ট্রারের পদ খালি হয়েছে, তাও আজকে থেকে 4-5 মাস আগে, সেখানে এখন পর্যন্ত কোনো নিয়োগ নেই। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ফিনান্স অফিসারের পদ খালি, সেও 1 বছরের ওপর সময় হয়ে গেল, নিয়োগ নেই। মূল গ্রন্থাগারে নিয়োগ নেই। সুতরাং যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি একেবারে ওপরের দিকে এইরকম 10-12টা যে পজিশন আছে, যেখানে যারা পুরো একাডেমিক অ্যাফেয়ার্স যারা নিয়ন্ত্রণ করে, সেখানে যদি 1-2জনের বেশি পার্মানেন্ট না থাকে, সবকটি পদ যদি টেম্পোরারিদের দিয়ে চলে অথবা খালি থাকে, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে চলতে পারে? অসম্ভব। সেইভাবে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু চালানো ভয়ঙ্কর প্রবলেম হয়েছে। ম্যাডাম, যেমনটা আমি জানতে পেরেছি যে সরকারি অনুদানগুলিও নাকি আসছে না, যে কারণে আর্থিকভাবেও বিভিন্নভাবে সেটা তো আছেই, মানে আর্থিকভাবে তো আমরা চরমভাবে, এটা তো বারবার নিউজে এসেছে, আর্থিকভাবে এখন আমরা একটা চরম দুরবস্থার সম্মুখীন। গত কয়েক বছর ধরে প্রথম জায়গা হচ্ছে যে আমরা আমাদের যে রাজ্য সরকারের কাছ থেকে যে আর্থিক আমরা অনুদান পেয়ে থাকি, সেখানে একমাত্র স্যালারি ছাড়া নন স্যালারি হেডে মোটামুটি 50%-এরও কম আমরা পাচ্ছি, যা আমাদের প্রয়োজন। তার থেকে আমরা যেটা বাজেট তৈরি করছি, যার মধ্যে আমাদের ল্যাবরেটরির উন্নতি সাধন সব কিছু, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু রয়েছে, যা বাজেট তৈরি হচ্ছে তার 50%-এরও কম আমরা পাচ্ছি। এটা 1 নম্বর। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যতদিন পর্যন্ত প্ল্যান মানে যে যোজনা কমিশন ছিল, বা যতদিন পর্যন্ত ইউজিসির মারফত আমরা যে গ্র্যান্ট পেতাম, 12th প্ল্যান পর্যন্ত গ্র্যান্ট পেয়েছি, সেও এখন হয়ে গেল অনেকগুলো বছর। এই যবে থেকে এই প্ল্যান এগুলো বন্ধ করে দেওয়ার পরে আমরা অনেকগুলো বছর হয়ে গেল আমরা কোনো টাকা পাচ্ছি না সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকেও। সেন্ট্রাল গভর্নমেন্টের মূল টাকাটা আমাদের কিন্তু আসতো আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য। সেন্ট্রাল গভর্নমেন্ট বড় কয়েকটা প্রজেক্ট দিয়েছিল, সেখানেও রুষার প্রজেক্টের অনেকটা পরিমাণ টাকা আমরা পাইনি। সুতরাং আর্থিক দুরবস্থা ভয়ঙ্কর। কিন্তু আর্থিক দুরবস্থা তো একটা জায়গা রয়েছে, সেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারছি না, ল্যাবরেটরিগুলোর উন্নতি করতে পারছি না, এই জায়গাটা রয়েছে। কিন্তু তার পাশাপাশি আমাদের যে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, যার দ্বারা এই ছাত্রদের যে তাদের যে দাবি দেওয়া সেগুলোর দিকে লক্ষ্য দেওয়া যায়, তাদের যে দাবি দেওয়া সেগুলো যাতে মিলতে পারে সেইটা ভাবনা চিন্তা করা যায়, সেখানেও একটা ভয়ঙ্কর শূন্যস্থান। মানে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এইভাবে শুধুমাত্র টেম্পোরারি লোকজন দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলবে। ছাত্ররা ছাত্র সংসদের আবেদন বারবার করে তার দাবি জানাচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে। এতদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। ছাত্র সংসদ নির্বাচন না হওয়া মানে ছাত্রদের দাবি দেওয়া তুলে ধরার মতো কোনো একটা বডি নেই। এই আজকে অতীতে কি হতো, এক্সিকিউটিভ কাউন্সিলে ছাত্র প্রতিনিধি থাকতো, অ্যাক্ট চেঞ্জ করার পর সেটাও বন্ধ হয়ে গেছে এবং সত্যিই ছাত্র প্রতিনিধির নির্বাচন হচ্ছে না। সুতরাং ছাত্ররা যে তাদের দাবি দেওয়া ভাইস চ্যান্সেলর বলুন বা ডিন বলুন, তাদের কাছে যে জানাবে, কার মারফত জানাবে, কিভাবে জানাবে? ছাত্র সংসদের নির্বাচন না হলে কিভাবে তাদের দাবি দেওয়াগুলোকে তুলে ধরবে? আমরা তো এতদিন ধরে জেনে এসেছি ছাত্র সংসদের দ্বারাই এই দাবি দেওয়াগুলো তুলে ধরতে হয়, সেটা নেই। সুতরাং সর্বতোভাবে আমাদের যে শিক্ষার যে পরিস্থিতি, সেটা ভয়ঙ্করভাবে আঘাত পাচ্ছে। এই বিষয়গুলো সামনে না এসে কোথাও গিয়ে এই যে শিক্ষামন্ত্রীর বিক্ষোভ এবং যে চাপা পড়া ঘটনা, এগুলো নিয়েই বেশি আলোচনা হচ্ছে। কোথাও গিয়ে কি মূল ইস্যু বারে চেপে দেওয়া হয় কি মনে করেন রাজনীতিতে? না, আমি তো সেটা মনে করছি। প্রথম কথা হচ্ছে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, সেদিন আমি পরবর্তীকালে যা পুরো ঘটনাটা শুনেছি, পুরোটা ছাত্ররা বিক্ষোভ করেছে এবং বাকি সকলে চুপচাপ ছিলেন, এরকম ঘটনাটা নয়। যে কারণে আমরা চেয়েছি পূর্ণাঙ্গ তদন্ত হোক, সবটা বেরিয়ে আসুক যে সেদিন বাস্তবে কী ঘটনা দেখতে হয়েছিল। এক তো শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রকে পিষে দিয়ে বেরিয়ে গেছে, যেটা আমরা টেলিভিশন চ্যানেলে দেখেছি, কিন্তু তার আগে কী ঘটনা ঘটেছিল, কেন ছাত্ররা এতটা বিচলিত হলো, এরকম তো ঘটনা ঘটে না। ছাত্ররা এতটা বিচলিত তো কখনো হয় না। আমরা তো অনেক সময় ছাত্র আন্দোলনের মুখোমুখি হয়েছি, কেন ঘটলো সেটা জানা প্রয়োজন, যে কারণে পূর্ণাঙ্গ তদন্ত হোক, এটা আমরা চাই। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখছি,
রাজনৈতিক মহল, বিশেষ করে দুটি রাজনৈতিক দল, একটি দল যেটা রাজ্য সরকারে আছে এবং আরেকটি দল যারা কেন্দ্রীয় সরকার পরিচালনা করে, তারা যে ভাষায় একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আক্রমণ করছে এবং দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে আক্রমণ করছে, তাতে তাদের শিক্ষা দীক্ষা নিয়ে আমার নিজেরও সন্দেহ দেখা দিচ্ছে যে এইভাবে কেউ কখনো শিক্ষা প্রতিষ্ঠানকে আক্রমণ করে না। এগুলো কি ধরনের ভাষা যে 30 সেকেন্ডে যাদবপুর দখল করে নেব, সার্জিক্যাল স্ট্রাইক করে দেব, এই যে ভাষার ব্যবহার, এটা কোনো শিক্ষিত মানুষ বা আমি বলতে চাইছি সাধারণ মানুষ তারা কখনো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে পড়ে না। শিক্ষা প্রতিষ্ঠান আমরা জানি, সেখানে আমরা মনে করি যে যেখানে আমরা মানুষ তৈরি করার কারিগর হিসেবে কাজ করি, আমরা চেষ্টা করি আমাদের ছাত্রদের যথেষ্ট মনের মধ্যে তাদের আদর্শ, তাদের মূল্যবোধ গড়ে তোলা। সেখানে এই ধরনের ভাষাগুলো যখন আসে সেটাকে মেনে নিতে আমাদের খুব কষ্ট হয়, মানে শকিং লাগে। কিন্তু আরও আমার যেটা নিজস্ব একটা ধারণা হচ্ছে যে এই পুরো বিষয়টার পিছনে একটা বড় কোনো চক্রান্ত আছে। সেই চক্রান্তটা কি, সেই চক্রান্তটা নিশ্চিতভাবে কোনো না কোনো দিন সামনে আসবে। একটা তার ফলাফল যেটা ঘটতে চলেছে বলে আমি বুঝতে পারছি, মানে এই চক্রান্তটার একটা উদ্দেশ্য যেটাকে আমি বলছি, সেটা হচ্ছে সামগ্রিকভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে এগিয়ে দেওয়া। যেভাবে আমরা স্কুল এডুকেশনে দেখতে পাচ্ছি, স্কুল এডুকেশন আমাদের সরকারি স্কুলগুলো যেভাবে ধুঁকছে, যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেইভাবে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে শুধু যাদবপুর না, যাদবপুর, কলকাতা, কল্যাণী, বর্ধমান, রবীন্দ্রভারতী সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো পড়ছে, তাদের ধ্বংসের দিকে এগিয়ে দেওয়া, এইটা একটা অবশ্যই এই যে চক্রান্তটার একটা উদ্দেশ্য, যার জন্য মূল ফোকাস যাদবপুর যেহেতু তার একটা জায়গা রেখে যেতে পেরেছে, এখন মানে নৈরাজ্য মাওবাদ তৈরি করার কারখানা দাগিয়ে দিলে শিক্ষা যে ব্যবস্থায় যেভাবে দুর্বলতাটা নেমে আসছে, যে অ্যাটাকটা নেমে আসছে, সেটাকে গৌণ করে দেখানো যায়। হ্যাঁ, মানে সরকারি শিক্ষা ব্যবস্থায় একটা যে নেমে আসছে সেটাকে গৌণ করা যাচ্ছে অবশ্যই, কিন্তু তার সঙ্গে নিশ্চিতভাবে কাউকে না কাউকে লাভবান করার চেষ্টা চলছে। সেই লাভবান করার চেষ্টাটা কাদের চলছে, মানে সরকারিটাকে ভেঙে দিয়ে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে আনতে চাইছি। আমার প্রশ্নটা এই জায়গায় যে সুতরাং এইটার জায়গা থেকে যেহেতু যাদবপুর এখনো তার জায়গা বজায় রাখতে পেরেছে, সুতরাং যাদবপুরকে আক্রমণ করো, যাদবপুরে নৈরাজ্য তৈরি করো, যাদবপুরকে যেভাবে খুশি ভেঙে দাও, যাদবপুরকে যেভাবে খুশি পথে বসিয়ে দাও। এইরকম একটা চক্রান্ত আমার নিজের মনে হচ্ছে এই সমস্ত রাজনৈতিকভাবে যাদবপুরের উপর চলছে, এবং এখানে অবশ্যই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও একইভাবে মেলাইন করার চেষ্টা চলছে, এবং একইভাবে সেখানেও এইরকম ধরনের একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু যেহেতু যাদবপুর এখনো পর্যন্ত প্রতিবাদী, যাদবপুর যেহেতু এখনো পর্যন্ত একটা জায়গা রেখে দিয়েছে, সুতরাং যাদবপুরের উপর আক্রমণটা বেশি।